বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে সেলিম ম্যাথ একাডেমিতে স্বাগতম। আজকে আমি আলোচনা করব 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 1-এর গণিত প্রশ্নের সমাধান। চলুন শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন। লাবিব, রামিম ও জিদানের বয়সের গড় অপেক্ষা লাবিব, রামিম ও শাফিনের বয়সের গড় 5 বছর কম। শাফিনের বয়স 20 বছর হলে জিদানের বয়স কত? এখানে আপনি লক্ষ্য করুন যে লাবিব, রামিম এবং জিদান, এই তিনজন হচ্ছে একটা গ্রুপ। এই তিনজনের বয়সের গড় অপেক্ষা লাবিব, রামিম এবং শাফিনের বয়সের গড় 5 বছর কম। মানে এই তিনজন থেকে এই তিনজনের বয়সের গড় 5 বছর কম। শাফিনের বয়স দেওয়া আছে 20 বছর। শাফিনের বয়স 20 বছর হলে জিদানের বয়স আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে লাবিব এবং রামিম এই গ্রুপে আছে, আবার একইভাবে লাবিব, রামিম ও শাফিনের গ্রুপেও কি লাবিব ও রামিম আছে। তার মানে বয়সের ক্ষেত্রে যা হয় যে একজনের বয়স যদি আমি দুইটা গ্রুপে, যদি একই ব্যক্তি দুইটা গ্রুপে থাকে তাহলে কিন্তু তাদের বয়সের কোনো পরিবর্তন হয় না। তাহলে লাবিব এবং রামিমের বয়স কিন্তু একই থাকবে। তাহলে এখানে লক্ষ্য করেন যে এই তিনজনের বয়স থেকে এই তিনজনের বয়সের গড় 5 বছর কম। তাহলে তিনজনের বয়স গড়ে যেহেতু 5 বছর কম, তাহলে আমরা মোটের উপরে বলতে পারি যে 5 গুণ 3 = 3 × 5 = 15 বছর হচ্ছে এখানে এই। তাইলে 5 গুণ 3 = 15 বছর হচ্ছে এই দুইটা গ্রুপের মধ্যে বয়সের পার্থক্য। তার যেহেতু লাবিব এবং রামিমের বয়স একই, তাহলে এই 15 বছরের পার্থক্য হবে জিদান এবং শাফিনের বয়সের মধ্যে। শাফিনের বয়স দেওয়া আছে 20 বছর, তাহলে জিদানের বয়স কত হবে? যেহেতু এই দুই গ্রুপের মধ্যে জিদান এবং শাফিনের বয়সের কারণে 15 বছরের পার্থক্য হচ্ছে, অতএব আমরা বলতে পারি যে জিদানের বয়স হবে, গড়ে পার্থক্য হচ্ছে 15 বছর, আর শাফিনের বয়স দেওয়া আছে 20 বছর = 35 বছর। তাহলে 1 নং প্রশ্নের আনসার হচ্ছে ঘ, 35 বছর। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন। দুইটি দলের সদস্য সংখ্যার লসাগু 90 ও গসাগু 15 হলে উভয় দলের সদস্য মোট কতজন? আচ্ছা, এইরকম প্যাটার্নের ক্ষেত্রে আমাদেরকে একটু মনে রাখতে হবে যে গসাগুর যে ভ্যালুটা দেওয়া আছে এটাকে টার্গেট করে আমাদেরকে এই দুইটা দলের যে সদস্য সংখ্যা সেটা ধরে নিতে হবে। তাহলে আমরা ধরে নিই যে একটি দলের সদস্য সংখ্যা হচ্ছে 15x এবং আরেকটি দলের সদস্য সংখ্যা হচ্ছে 15y। তাইলে আমরা এই 15 কোথা থেকে পেলাম? 15 হচ্ছে এই গসাগু থেকে আমরা পেলাম। আচ্ছা, এবার দেখুন তো, এবার এই দুইটা রাশির যদি আমরা গসাগু করি তাহলে কত আসবে? গসাগু হবে, আমরা জানি গসাগু মানে কমন, তাহলে গসাগু 15 আসতেছে। আর লসাগু কত আসবে? লসাগু আসবে 15 হচ্ছে কমন, আর এখানে থাকবে x ও y, তার মানে xy। আচ্ছা, আমরা লসাগু পেলাম হচ্ছে 15xy। আচ্ছা, এখানে এই লসাগুর মান দেওয়া আছে হচ্ছে 90। তাহলে আমি প্রশ্ন মতে বলতে পারি না যে এই 15xy এর ভ্যালু হচ্ছে 90। তাইলে সুতরাং xy এর ভ্যালু হবে 90কে 15 দিয়ে ভাগ করলে হবে 6 15 90। আচ্ছা, তাহলে আমরা xy এর মান পেলাম হচ্ছে 6। এবার লক্ষ্য করুন যে আমরা কি করব, যে দুইটা দলের সদস্য সংখ্যা বের করব। বের করতে গেলে আমার এখানে x এর মান এবং y এর মান দরকার। এখান থেকে xy এর মানটা আমাদেরকে বের করে নিতে হবে। আচ্ছা, x এবং y এর গুণফল যদি 6 হয় তাহলে অবশ্যই এই 6 আমার
3 গুণ 2 এর গুণফল হবে, অথবা 6 গুণ 1 এর গুণফল হবে। এর বাইরে তো আর 6 হওয়ার কোনো সুযোগ নেই, এই দুইভাবেই হতে পারে। হ্যাঁ, তাহলে আমরা যদি প্রথমটা লক্ষ্য করি যে যদি আমাদের এখানে 3 গুণ 2 যদি আমরা হিসাব করি, তাহলে এক্সের মান ধরে নিই 3 আর ওয়াইয়ের মান ধরে নিই আমরা 2। তাহলে এখানে এক্সের মান 3, ওয়াইয়ের মান 2 যদি বসাই, তাহলে এখানে এক্সের মান যদি আমরা 3 বসাই, তাহলে কত হবে? 3 15 45 হবে। এখানে ওয়াইয়ের মান যদি 2 বসাই, তাহলে 15 দুগুণে 30 হবে। হ্যাঁ, তাহলে আমার এক দলের লোক সংখ্যা সদস্য সংখ্যা হচ্ছে 45, আরেক দলের সদস্য সংখ্যা হচ্ছে 30। তাইলে আমার মোটের উপর কত হবে? দুই দলের এখানে চাইছি উভয় দলের সদস্য মোট কত? মোট মানে দুইটা দলের সদস্য সংখ্যা যোগ করতে হবে। 45 এবং 30 যোগ করলে হবে 75। এই প্রশ্নের আনসার হচ্ছে 75। আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন। 3 নম্বর প্রশ্নটিতে বলেছে যে কাফি ও খলিল একটি কাজ যথাক্রমে 10 দিনে ও 15 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে করতে পারে? এই প্যাটার্নের অঙ্ক প্রায় পরীক্ষায় আসে এবং খুব ইজি একটা অঙ্ক। আপনারা প্রিলিতে এটা 5 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন। হ্যাঁ, দুইজন ব্যক্তি কাজ যদি আলাদা আলাদাভাবে দেওয়া থাকে, তাহলে তাদের একত্রে কাজটি করার সময় হবে, আমরা কি করব? এই দুইটা সংখ্যাকে গুণ করব। হ্যাঁ, গুণ করব আর নিচে হবে তাদের যোগফল। মানে শর্টকাট সূত্র হচ্ছে a ইন্টু বি ডিভাইডেড বাই a প্লাস বি, যেখানে a হচ্ছে এই যে প্রথম ব্যক্তির কাজের সময়, বি হচ্ছে দ্বিতীয় ব্যক্তির কাজের সময়। তাইলে একত্রে মনে রাখবেন, একত্রে কাজ করার শর্টকাট টেকনিক হচ্ছে এই দুইটা সংখ্যা গুণ করে উপরে গুণ করব আর নিচে আমরা যোগ করব। আচ্ছা, তাহলে 10 গুণ 15, নিচে 10 আর হচ্ছে 25, 15 হচ্ছে 25। কাটাকাটি করি আমরা, 3 5 15, 5 5 25, 5 1 5, 5 দুগুণে 10, তাহলে হবে 3 দুগুণে 6। তাহলে 3 নং প্রশ্নের আনসার হবে 6। 4 নং প্রশ্নটি লক্ষ্য করেন। একটি লাঠির মোট দৈর্ঘ্য 40%-এর সাথে 45 মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায়, লাঠিটির দৈর্ঘ্য কত? তাইলে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে একটা লাঠি। হ্যাঁ, এটা হচ্ছে একটা লাঠি। এই লাঠির মোট দৈর্ঘ্যের 40%-এর সাথে, তাহলে এটার টোটালটা দৈর্ঘ্যকে আমরা ধরে নিই, এই টোটাল দৈর্ঘ্যকে ধরে নিই আমরা 100%। তাহলে এটার 40% আমরা এই আনুমানিকভাবে এতটুকু অংশকে 40% ধরে নিই। তাহলে 40% মোট দৈর্ঘ্যের 40%-এর সাথে 45 মিটার যোগ করা হয়েছে, মানে এই অংশটা যোগ করা হয়েছে। হ্যাঁ, এই 40%-এর সাথে যদি 45 মিটার যোগ করলে তাহলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্যটা পাওয়া যায়। তার মানে এটা যদি এতটুকু যদি 40% হয়, তাহলে আমার এই এতটুকু অংশের মান আমি বলতে পারি না যে 45 মিটার। হ্যাঁ, তাইলে এই পুরোটা যদি 100% হয়, তাহলে এতটুকু কয় পার্সেন্ট হবে? 60%। তাহলে আমরা বলতে পারি না যে 60%-এর মান হচ্ছে 45। তাইলে 1%-এর মান হবে 45/60 এবং 100%-এর মান হবে 45 ইন্টু 100 ডিভাইডেড বাই 60। হ্যাঁ, 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 দিয়ে কাটলে 3 15 45। তাহলে আমার হবে 5 15 75। তাহলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য হবে 75 মিটার। আনসার হবে গ। 5 নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন। বার্ষিক শতকরা 12.5% সুদে কত টাকার 4 বছরের সুদ 100 টাকা হবে? এটা আমরা সূত্র দিয়ে করে ফেলব, যে আমরা জানি I ইন্টু 100 ইজ ইকুয়াল টু PRN। হ্যাঁ, এখান থেকে আমরা কার মান বের করব? কত টাকার, মানে পি এর মান বের করতে হবে। তাহলে পি সমান কী হবে? নিচে যাবে RN, উপরে থাকবে I ইন্টু 100। তাহলে এখানে লক্ষ্য করেন, আই হচ্ছে কি? ইন্টারেস্ট, মানে সুদ। তাহলে সুদ কত? আমার সুদের মান হচ্ছে 100। তাহলে এখানে আয়ের মান বসাবো 100, এখানে 100 ঠিক থাকবে। আর হচ্ছে কি? রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার। সুদের হার হচ্ছে 12.5%। 12.5কে আমরা একেবারে এখানেই ভেঙে ফেলবো। 12 দুগুণে 24, একে 25, 2 ভাগের 25। আর এন হচ্ছে সময়। সময় কত বছর? 4 বছর। তাহলে এনের মান হবে 4। এবার আমরা এখানে যদি কাটাকাটি করি, তাহলে এটা হবে 2 দুগুণে 4, 25 হবে 4 25 100, এটা হবে 2 দুগুণে 4, তাহলে 100 দুগুণে 200 হবে
এই প্রশ্নের আনসার। তাহলে 5 নং প্রশ্নের আনসার হচ্ছে খ। 6 নং প্রশ্নটি লক্ষ্য করেন, 5 টাকায় 8টি কলা ক্রয় করে 5 টাকায় 6টি কলা বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে? এই প্যাটার্নের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। যে কোনো পরীক্ষার প্রিলিতে এই প্যাটার্নের কোয়েশ্চেন আসে। আচ্ছা, এখানে আপনারা লক্ষ্য করেন যে এখানেও 5 টাকা, এখানেও 5 টাকা, টাকার অ্যামাউন্ট কিন্তু সেম। হ্যাঁ, তাহলে এখানে টাকার হিসাবটা আমাদের এতটা ম্যাটার করে না, আমরা টি নিয়ে কাজ করব। হ্যাঁ, ক্রয় মূল্যে কতটা টি আছে এবং বিক্রয় মূল্যে কতটা টি আছে, আমরা শুধু এই সংখ্যাটা নিয়ে কাজ করলে আমাদের আনসার চলে আসবে। এক্ষেত্রে শর্টকাট টেকনিক হচ্ছে যে আমরা কলা ক্রয় করছি কয়টা? 8টা। কলা যখন আমরা কিনেছি তখন 8টি কিনেছি, বিক্রি করার সময় 6টা বিক্রি করছি। তাইলে ক্রয় মূল্যটি থেকে বিক্রয় মূল্যটি যদি বাদ দিই তাহলে থাকবে কত? 2। এবার 2 কি হয়েছে? 2 কিন্তু অবশ্যই লাভ হয়েছে, কারণ আমরা তো কেনার সময় 5 টাকায় 8টি কলা কিনছি, বিক্রি করার সময় 5 টাকায় 6টা কলা বিক্রি করছি, তার মানে আমাদের এখানে লাভ হয়েছে না? এবার লাভ হয়েছে কত টাকায়? এটা কিন্তু টাকা না, এটা কিন্তু টি, 2টি লাভ হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের এই বিক্রয় মূল্যটা নিচে বসাইতে হয়। হ্যাঁ, কারণ এই বিক্রয় মূল্যটা এক পর্যায়ে ক্রয় মূল্য হয়ে যায়। তাহলে আমার 6টাতে লাভ হয়েছে 2টা, সুতরাং 100তে লাভ হয়েছে। 3 দুগুণে 6, 3 দিয়ে 100কে কাটাকাটি করলে হবে 33 সমস্ত 3/1%। এই প্রশ্নের আনসার হচ্ছে 4। আশা করি বুঝতে পেরেছেন। 7 নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন, একটি জারে দুধ ও পানির অনুপাত 5:6। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার? খুবই সহজ একটা অঙ্ক। এখানে দুধের অনুপাত হচ্ছে 5 আর পানির অনুপাত হচ্ছে 6। হ্যাঁ, তাহলে আমরা পানি অপেক্ষা 8 লিটার বেশি। হ্যাঁ, তাহলে এই দুইটা তরল পদার্থের পার্থক্য হচ্ছে 8 লিটার। তাহলে আমরা ধরে নিই যে দুধের পরিমাণ হচ্ছে 5x লিটার আর পানির অনুপাত হচ্ছে 1x, মানে x লিটার। এই দুইটার পার্থক্য হচ্ছে কত? 8 লিটার। তাইলে আমরা বলতে পারি না যে 4x = 8, x হচ্ছে 4 দুগুণে 8, 2 লিটার। আমাদের প্রশ্নে কী চেয়েছে যে পানির পরিমাণ কত লিটার? তাহলে আমরা x এর মান কত পাইছি? 2। তাহলে 2 আমরা x কাকে ধরছি? এটা হচ্ছে দুধ আর এটা হচ্ছে পানি। তাহলে x এর মান হচ্ছে 2, তাহলে এটাই আনসার। তাহলে পানির পরিমাণ হবে 2 লিটার। 7 নং প্রশ্নের আনসার হচ্ছে ক। আশা করি বুঝতে পেরেছেন। 8 নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন যে একটি উৎপাদকীয় বিশ্লেষণ আসছে পরীক্ষায়। x³ + 6x² y + 11x² + 6y³ এর উৎপাদকীয় বিশ্লেষণ কত? তাহলে আমরা চলুন এটা সমাধান করা যাক। x³ + 6x² y + 11xy² + 6y³। আচ্ছা, আমরা এখানে a³ + 3a² b + 3ab² + b³ এই সূত্রের প্যাটার্ন আনার চেষ্টা করব। তাহলে x-কে আমরা লিখি a³, x-কে ধরলাম আমি a³ + 3a²। এবার b কাকে ধরবো আমরা? মিলে না, 6-এর কাছাকাছি আমরা ঘন ধরতে পারি হচ্ছে 2y-কে ধরি 8 হবে। হ্যাঁ, তাহলে আমরা 2y-কে b ধরি। 3a² b + 3ab², b মানে 2y + b³। এবার চলুন একটু ব্যালেন্স করি। x³ ঠিক আছে, 3 দুগুণে 6x², এটাও ঠিক আছে। এখানে x এক্সেস 11x², এটাকে যদি আমরা ক্যালকুলেট করি 2 দুগুণে 4, 3 4 12xy², এখানে আসে 12xy²। তাহলে আমাদের এখানে আছে 11xy²। তাহলে একটা বেশি হয়ে গেল, এদিকে একটা আমরা বাদ দিয়ে ব্যালেন্স করে দিব। আচ্ছা, তারপরে আসেন এটা 6y³। এখানে এটাকে ক্যালকুলেট করলে হবে 2³ মানে 8, 8y³ আমার আছে 6y³ আমার হয়ে গেছে কত? 8y³। তাইলে আরও দুইটা বাদ দিতে হবে, 2y³ বাদ দিতে হবে। এখান থেকে এতটুকু পর্যন্ত, আচ্ছা এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা লিখতে পারি যে এটা হচ্ছে a + b² সূত্র। হ্যাঁ, এতটুকু পর্যন্ত। আর এখানে মাইনাস, এখানে কি কমন যাবে? এখানে y² কমন যাবে। y² কমন গেলে থাকবে x - +2y থাকবে। আচ্ছা, এখানে x + 2y, এখানেও x + 2y, তাহলে আমরা x + 2y কমন নিব।
কমন নিলে এখানে যেহেতু একটা কমন নিছি তাহলে থাকবে এক্স প্লাস 2y হোল স্কোয়ার মাইনাস এখানে এক্স প্লাস 2y কমন গেলে থাকবে ওয়াই স্কোয়ার। তাহলে এক্স প্লাস 2y এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করে দিই এক্স প্লাস 2y এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্স প্লাস 2y এখানে হবে এক্স প্লাস 2y প্লাস ওয়াই মানে হচ্ছে 3y আর এখানে এক্স প্লাস 2y থেকে ওয়াই গেলে থাকবে ওয়াই। তাহলে আমরা আনসার হবে এক্স প্লাস 2y এক্স প্লাস 3y এক্স প্লাস ওয়াই, এটা আছে অপশন কতে। তাইলে 8 নং প্রশ্নের আনসার হবে ক। আশা করি বুঝতে পেরেছেন। 9 নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন, এক্স ইজ ইকুয়াল টু √5 প্লাস √4 হলে এক্স স্কোয়ার প্লাস 1 বা এক্স স্কোয়ারের মান বের করো। তাহলে আমার এখানে এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে √5 প্লাস √4, এখান থেকে আমরা 1/x-এর মান আপনারা এটা সবাই জানেন কি হবে, 5 আর 4-এর পার্থক্য 1 না, তাহলে √5 মাইনাস √4 হবে। হ্যাঁ, এটা বিস্তারিত করতে গেলে আপনার 1 মিনিট সময় নষ্ট হয়ে যাবে, করার দরকার নেই। আর √3 মাইনাস √2 থাকলে, যদি √3 প্লাস √2 থাকতো তাহলে আমরা √3 মাইনাস √2 লিখতাম। হ্যাঁ, এক্স থেকে আমরা 1/x-এর মানটা জাস্ট এখানে চিহ্নটা পরিবর্তন করে দিব, তাইলেই চলে আসবে। এবার আমরা বের করব হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু, এক্স স্কোয়ার। এবার আমরা বের করব এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে আমার এক্স প্লাস 1/x হচ্ছে এক্স, এটার সাথে এটা যোগ করবো, তাহলে যোগ করলে এটা কাটা যাবে না, তাহলে 2√5 হবে না, এটার মান হবে 2√5 হোল স্কোয়ার মাইনাস এটা কাটা যাবে 2 একে 2, এটা হবে 4 স্কোয়ার কাটা 4 5 20 থাকবে, 20 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 18। তাইলে 9 নং প্রশ্নের আনসার হবে গ 18। 10 নং প্রশ্নটি লক্ষ্য করেন, 10 নং প্রশ্নটি লক্ষ্য করেন 18 ইন্টু এক্স প্লাস 5 হোল কিউব, 24 ইন্টু এক্স প্লাস 5 হোল স্কোয়ার এবং 32 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের গসাগু কোনটি? দেখুন, এটা আমরা করারই দরকার নাই, হ্যাঁ, খাতায় করার দরকার নেই, এটা মুখোমুখি করে ফেলবো। কীভাবে দেখেন তো, 18, 24 এবং 32 এই তিনটে সংখ্যার গসাগু কত? তিনটে সংখ্যার গসাগু হচ্ছে 2। হ্যাঁ, কারণ তিনটে সংখ্যাকেই 2 দ্বারা ভাগ করা যায়। এরপর এমন কোনো সংখ্যা নাই যে সংখ্যা দিয়ে তিনটাকেই ভাগ করা যায়। এই জন্য 2 প্রথমে 2 থাকবে, তার এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাই আমরা বলতে পারি না খ নং হবে না, গ নং হবে না। তাহলে আমার হয়তো ক আনসার হবে অথবা খ আনসার হবে। এবার আরেকটু কমন সেন্স খাটাই, যে গসাগু মানে তো কমন, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই কমন, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানেও এক্স প্লাস ওয়াই আছে, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা ভাঙি তাহলে আমরা এখানে পাবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা কী পাচ্ছি? এখানেও এক্স প্লাস ওয়াই পাচ্ছি, তার মানে এক্স প্লাস ওয়াইটা কি কমন, এই জন্য আমার আনসার হবে ক। আশা করি বুঝতে পেরেছেন। 11 নং প্রশ্নটি লক্ষ্য করেন, -27 টু দ্য পাওয়ার 4/3 এর মান কত? আচ্ছা, আমরা এটাকে যদি সরলীকরণ করি তাহলে দেখেন কি লেখা যায়। -27কে আমরা কি লিখতে পারি? -3 হোল কিউব লিখতে পারি। হ্যাঁ, আর এটা যদি পাওয়ারের উপর পাওয়ার, তাহলে এটা গুণ হয়ে যাবে, একবারে গুণ করে দিলাম। হ্যাঁ, 3 3 কাটা যাবে, তাহলে -3-এর উপরে পাওয়ার হবে কত আমার? 4। মাইনাসের উপর পাওয়ার 4 মানে আমরা জানি মাইনাসের উপরে যদি জোড় সংখ্যা থাকে, মাইনাসের উপর যদি কোনো জোড় সংখ্যা থাকে তাহলে কিন্তু সেটা প্লাস হয়ে যায়, আর মাইনাসের উপর যদি কোনো বিজোড় সংখ্যা থাকে তাহলে সেটা মাইনাসটা থাকে, এটা আমরা সবাই জানি। তাহলে মাইনাসের উপর পাওয়ার যদি জোড়, মাইনাসটা প্লাস হয়ে যাবে। 3-এর উপর পাওয়ার 4 হচ্ছে 3 3 9, 9 নং 81। তাহলে এই প্রশ্নের আনসার হবে আমাদের 81 খ। 12 নং প্রশ্নটি লক্ষ্য করেন যে এক্স টু দ্য পাওয়ার পি মাইনাস কিউ টু দ্য পাওয়ার পি প্লাস কিউ, এক্স টু দ্য পাওয়ার কিউ মাইনাস আর বাই কিউ প্লাস আর, এক্স টু দ্য পাওয়ার আর মাইনাস পি টু দ্য পাওয়ার আর প্লাস পি। হ্যাঁ, এটা ক্লাস 9-10-এর ম্যাথ বইয়ে আছে সরাসরি, আমরা এটা সবাই জানি, যারা টিউশনি করি এই অঙ্কটা সবারই মুখস্থ। সেটার মান হচ্ছে কত? 1। সেটা কীভাবে আসবে আমি দেখাই দিচ্ছি। এখানে এক্স, তো এই যে পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ, এটা যদি গুণ হয় তাহলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। হ্যাঁ, আবার এখানেও এক্স, এখানেও কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। এখানেও বেজ এক্স, এখানেও কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। তারপর আমরা 3টা বেজ থেকে একটা বেজ লিখলাম। হ্যাঁ,
তারপরে উপরের পাওয়ারগুলো আমরা যদি যোগ করে দিই তাহলে এই পি স্কোয়ার কাটা যাবে, আর স্কোয়ার কাটা যাবে এবং কিউ স্কোয়ার কাটা যাবে, উপরে থাকবে 0, 1/0 মানে হচ্ছে 1। এইভাবে আসছে আর কি আনসারটা। এটা আপনারা সবাই পারেন, আশা করি বুঝতে পেরেছেন। 13 নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন, log 10x = -2 হলে x এর মান কত? আচ্ছা, এখানে নিয়মটা হচ্ছে যে প্রথমে যে বেজ আছে এই সূত্রটা হচ্ছে প্রথমে আমরা বেজটা লিখব, তারপরে এখানে ভিত্তিলকটা লিখব, তারপরে ডান দিকে যেই সংখ্যাটা থাকে এটা এই ভিত্তিলকের উপরে পাওয়ার হবে। হ্যাঁ, এটা হচ্ছে সূত্রটা হচ্ছে ক্লাস 9-10 বই আছে, log a to the power b যদি x হয়, x হলে আমরা এই যে বেজ সমান লিখতে পারি ভিত্তিলকের উপরে এটা পাওয়ার। হ্যাঁ, এটা লিখতে পারি। সো আমরা এটাকে এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, x = কী লেখা যায়? 1/10²। 1/10² মানে হচ্ছে কত? 100। 100কে 100 দ্বারা ভাগ করলে হবে 0.01। তাহলে 13 নং প্রশ্নের আনসার হবে ক। 14 নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন, এটা একটু কঠিন ছিল, এটা পরীক্ষার হলে ইনস্ট্যান্ট অনেকের মাথা ঘোরায় যাবে। দেখেন এটা আমরা কিভাবে সমাধান করি। log 10x² = log 10x²। তাই এটাকে আমরা কি করতে পারি যে log 10x² ঠিক রাখলাম। হ্যাঁ, আচ্ছা, আমরা এই 2কে আমরা লগের সামনে নিয়ে আসি, log 10x। আচ্ছা, এবার খেয়াল করেন তো, এখানেও log 10x আছে, এখানেও log 10x আছে। তাহলে আমরা log 10xকে আমরা যে কোনো একটা রাশি ধরে নিই, ধরেন a ধরে নিলাম। হ্যাঁ, তাহলে এখানে এটার মান যদি আমরা a বসাই তাহলে কি হচ্ছে a² এদিকে হচ্ছে 2a। তাহলে a² এই 2a এই পাশে আসলে -2 = 0 হবে। এখান থেকে আমরা যদি a কমন নিই তাহলে থাকবে a - 2 = 0। তাহলে হয় a = 0 হবে অথবা a - 2 = 0 হবে। তাহলে এখানে আমরা a কাকে ধরে নিছি? log 10xকে আমরা a ধরে নিছি। তাহলে এখানে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি x = 10⁻0 হবে = 1 হবে। তার মানে একটা মান হবে আমাদের 1। হ্যাঁ, আরেকটা মান হচ্ছে লক্ষ্য করেন, এর মান হচ্ছে যে log 10x = -2, ওই পাশে গেলে +2। এখানে সূত্র অ্যাপ্লাই করি বেজ ভিত্তিলকের উপরে এই একটা পাওয়ার। হ্যাঁ, এখানে এই যে এই সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে আর কি আমাদের, এই সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে হবে 10 × 10 = 100। তাহলে একটা মান হবে 1 আর একটা মান হবে 100। এই প্রশ্নের আনসার হচ্ছে গ। 15 নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার, এর প্রস্থ 5 মিটার হলে এর দৈর্ঘ্য কত? তাহলে পরিসীমা সূত্র আমরা জানি না, 2 × দৈর্ঘ্য + প্রস্থ। তাহলে আমরা লিখি যে 2 × দৈর্ঘ্যের মান কত? দৈর্ঘ্যের মান তো বের করবো, দৈর্ঘ্যের মানকে আমরা x ধরে নিই, দৈর্ঘ্য প্লাস প্রস্থের মান কত দেওয়া আছে? 5। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ = পরিসীমার মান কত? 40। পরীক্ষা আমরা ডাইরেক্ট এই লাইনটা লিখবো। হ্যাঁ, এত বিস্তারিত লেখার দরকার নেই। তাহলে x + 5 হবে 40কে 2 দিয়ে ভাগ করলে 20। সুতরাং x = 20 থেকে 5 চলে গেলে থাকবে 15। তাইলে আমার এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 15 মিটার। 16 নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটি 30 ডিগ্রি ও 60 ডিগ্রি, ত্রিভুজটি এর বাহু তিনটির অনুপাত কত? হ্যাঁ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা তো একটা সূত্র জানি যে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাই এটা যদি আমরা অপশন টেস্ট করি, যে এটা যদি অপশন টেস্ট করি যে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে আমরা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কত আসতেছে? 1, এখানে 3, তাহলে 4। আর অতিভুজকে 2কে যদি অতিভুজ কল্পনা করি তাহলে 2 × 4। তাহলে এখানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের মান আর অতিভুজ স্কয়ারের মানের কি সমান। তাহলে এটা যেহেতু সিদ্ধ করেছে এই জন্য আমরা বলতে পারি এই প্রশ্নের আনসার হবে ক। আর বাকি রেশিওগুলো দিয়ে আপনি যদি এভাবে অপশন টেস্ট করেন তাহলে এই দুইটার ভ্যালু আপনারা সমান পাবেন না। হ্যাঁ, এজন্য এগুলো আনসার হবে না। তাহলে 16 নং প্রশ্নের আনসার হবে ক। 17 নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন, কোনো বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত? আচ্ছা, কোনো বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ, আচ্ছা আমরা আগে একটা বৃত্ত নেই, লক্ষ্য করেন এই ধরনের বৃত্ত,
হ্যাঁ, বৃত্ত পুরোপুরি হয় নাই, আমরা ফ্রি হ্যান্ডে যতটুকু পেরেছি আর কি। বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ধরে নিই, তাহলে আমার কেন্দ্রস্থ কোণটা হচ্ছে 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে কেন্দ্রস্থ কোণটা আমরা জানি, হ্যাঁ, এখানে এই এ বিকে যদি আমরা একটা চাপ ধরে নিই, তাহলে এখানে এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণের মান দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে কী চাইছে, বৃত্তস্থ কোণ। আচ্ছা, বৃত্তস্থ কোণ কত? বৃত্তস্থ কোণ আমরা জানি যে এখানে উৎপন্ন হয় না, তাহলে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে বৃত্তস্থ কোণ কত হবে? 15 ডিগ্রি হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত? আচ্ছা, এইটার আবার পূরক কোণ চাইছে, তাহলে এই বৃত্তস্থ কোণ হচ্ছে 15 ডিগ্রি, আর 15 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে কত? আমরা 90 থেকে 15 বাদ দিয়ে দিব, তাহলে 5 হাতে আছে 1 2 7, 75 ডিগ্রি হবে। এই প্রশ্নের আনসার হবে 75 ডিগ্রি, ঘ। 18 নং প্রশ্নটি লক্ষ্য করেন। 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি রেখাংশ দ্বারা কয়টি ত্রিভুজ অঙ্কন করা যাবে? আচ্ছা, ত্রিভুজ অঙ্কন করার একটা কন্ডিশন হচ্ছে, ক্লাস 9-10 বইয়ে আছে, যে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তারা তৃতীয় বাহু অপেক্ষা যদি বড় হয়, তাহলেই কেবল একটা ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে আমাদের এখানে বাহু দিয়ে দিচ্ছে 4টা, এই 4টা বাহু দিয়ে আমরা কয়টা ত্রিভুজ আঁকতে পারবো? হ্যাঁ, তাহলে আমরা যদি প্রথমে 1 2 3 নিই, যে 1 2 3, হ্যাঁ, একটা বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, আর একটা 2 সেন্টিমিটার, একটা 3 সেন্টিমিটার, এটা দিয়ে আমরা ত্রিভুজ আঁকতে পারবো কিনা দেখেন তো। ত্রিভুজ আঁকার শর্তটা হচ্ছে যে কোনো দুই বাহুর সমষ্টি তারা তৃতীয় বাহু থেকে বড় হবে। তাহলে 1 আর 2 যদি যোগ করি তাহলে হবে 3, তাহলে 3 তো 3 থেকে বড় না, 3-এর সমান। তার মানে আমার ত্রিভুজ অঙ্কন করার যে শর্ত, সেই শর্ত এটি মানতেছে না, এই জন্য এটা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব না। এবার খেয়াল করেন, আমরা এখান থেকে 1 2 আবার 4 নিই, 1 2 4 নিই, তাহলে এটা দিয়ে কি আঁকা যাবে? দেখেন, এই দুইটা যদি যোগ করি কত হবে? 3, 3 কি 4 থেকে ছোটো, এজন্য এটা দিয়েও ত্রিভুজ আঁকা যাবে না, আমরা দুইটা বড় হইতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা 1 3 4 নিই, এই 1 আর 3 যোগ করলে হবে 4, 4 কি 4-এর সমান, এজন্য এটা দিয়েও কি আঁকা যাচ্ছে না। তাই আমরা আরেকটা নিই, যে 2 3 4, এই পরিমাপে যদি আমরা ত্রিভুজটি আঁকি তাহলে এটা দিয়ে আঁকা যাবে কিনা দেখেন। এই দুইটা যোগ করলে কত হবে? 5, 5 কি 4 থেকে বড়। এই দুইটা যোগ করলে কত হবে? 7, 7 কি 2 থেকে বড়। আবার এই দুইটা যোগ করলে কত হবে? 6, 6 কি 3 থেকে বড়। তার মানে এই বাহুগুলা দিয়ে আমাদের ত্রিভুজ আঁকা যাবে। হ্যাঁ, এই জন্য এই প্রশ্নের আনসার হচ্ছে ক। তার 1 2 3 ও 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট রেখা দ্বারা আমাদের ত্রিভুজ অঙ্কন করা যাবে মাত্র একটি। 19 নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন, যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরবর্তী জায়ের দৈর্ঘ্য কত? হ্যাঁ, এই জ্যামিতির ম্যাথগুলো চিত্রকে করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকি আমরা, তাহলে একটা বৃত্ত আঁকি, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে ব্যাসার্ধ আমরা ধরে নিলাম কত? এটা ধরে নিলাম 5। হ্যাঁ, বৃত্তের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরবর্তী যা। হ্যাঁ, ধরেন এখানে একটা যা আছে, এই যেটা হচ্ছে এই কেন্দ্র থেকে কতটুকু দূরে? 4 সেন্টিমিটার দূরে। হ্যাঁ, এই যে ডিস্টেন্স হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে দেখেন তো, আমরা এটা যদি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, হ্যাঁ, এটা যেহেতু লম্ব, তাহলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তার মানে কি এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা রেশিও জানি, যে 3:4:5। তাহলে এখানে আমার একটা অনুপাত দেওয়া আছে 5, আর একটা হচ্ছে 4, তাহলে অবশ্যই আর একটা কত হবে? 3 হবে। অথবা আপনারা এখানে অতিভুজ স্কোয়ার √ অতিভুজ স্কোয়ার মাইনাস এই লম্ব স্কোয়ার যদি করেন, এখানে ক্যালকুলেশন করলেও আপনারা কত পাবেন? 3 পাবেন। হ্যাঁ, তাহলে আমরা চাইছি কি, যে জ্যায়ের দৈর্ঘ্য চাইছি, তাহলে এই 3 তো আর জ্যায়ের দৈর্ঘ্য না। হ্যাঁ, 3 তো হচ্ছে এই জ্যায়ের অর্ধেক, তাহলে জ্যায়ের দৈর্ঘ্য হবে কি? এই পুরোটা। তাহলে এটা যদি 3 হয়, এটা যেহেতু এই পুরোটা রেখার মধ্যবিন্দু, তাহলে আমার এটাও কত হবে? 3 হবে। তার মানে সম্পূর্ণ জ্যায়ের আমার দৈর্ঘ্য হবে 3 3 6 হবে। তাই 19 নং প্রশ্নের আনসার হচ্ছে গ। 20 নং প্রশ্নটি লক্ষ্য করেন, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, ওই বর্গক্ষেত্রের কর্ণের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আচ্ছা, দেখেন, আমরা একটা বর্গ আঁকি, যে বর্গের 4টি বাহু কি সমান, আইডিয়া করে কিনি। এই হচ্ছে একটি বর্গ, এই বর্গের এক বাহু হচ্ছে 8 সেন্টিমিটার, মানে এই একটা বাহুর পরিমাণ হচ্ছে 8 সেন্টিমিটার।
আচ্ছা গেল। ওই বর্গক্ষেত্রের কর্ণের উপরে এখন আমরা আরেকটা বর্গক্ষেত্র আঁকবো। তাহলে বর্গের কর্ণ হচ্ছে এটা হচ্ছে বর্গের কর্ণ। বর্গের কর্ণের সূত্র কি আমরা জানি? বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2a, যেখানে এ হচ্ছে এক বাহুর মান। তাহলে এখানে এর মান হচ্ছে 8, আমরা বলতে পারি না যে বর্গের কর্ণ হচ্ছে 8√2। হ্যাঁ, এবার এই কর্ণের উপরে যদি আমরা আরেকটা বর্গ আঁকি তাইলে এইরকম হবে আর কি, ঠিক আছে? তার মানে এই ছোট বর্গক্ষেত্রের যে কর্ণ, এই কর্ণটাই তো এই বড় বর্গক্ষেত্রের এক বাহু। তার মানে আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে 8√2 উপরে স্কোয়ার। তাহলে 8 64, আর এখানে স্কোয়ার রুটে কাটা থাকবে 2, 64 দুগুণে 128। 20 নং প্রশ্নের আনসার হবে ক। আশা করি বুঝতে পেরেছেন। 21 নং প্রশ্নটি লক্ষ্য করেন, বৃত্তের কোনো উপচাপে অন্তর্লিখিত কোণটা কি সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ নাকি সরল কোণ? আচ্ছা, আমরা আগে চাপ বুঝি। এটা ক্লাস 10-এর বইয়ে আছে এই বর্ণনাটা, উপচাপ আর অধিচাপের কনসেপ্ট। আচ্ছা, এটা ধরেন একটা বৃত্ত। হ্যাঁ, আমরা এখানে এটাকে চাপ, একটা চাপ কল্পনা করি, এ, এটা দিয়ে বি, এটা দিয়ে সি। তাহলে এ বি সি যে চাপ, হ্যাঁ, আর এখানে এটাকে এডিসি এই চাপ। দেখেন এখানে আমি দুইটা চাপ ক্রিয়েট করলাম, একটা হচ্ছে এডিসি চাপ, আরটা হচ্ছে এবিসি চাপ। আচ্ছা দেখেন তো, এই এবিসি চাপটা ছোট না? হ্যাঁ, ছোট যে চাপটা, এই চাপটাকে বলা হয় উপচাপ। আর বড় যে চাপটা, অপেক্ষাকৃত বড় যে চাপটা, সেই চাপটাকে বলা হয় অধিচাপ। তাহলে আমাদের এখানে কী চাইছে? উপচাপে অন্তর্লিখিত কোণ। দেখেন তো, আমরা এই চাপের মধ্যে যেটা কোণ অঙ্কন করি, তাহলে এখানে যে কোণটা হবে, এটা হবে যে আমাদের স্থূলকোণ, 90 ডিগ্রি থেকে বড় হবে। আর তাহলে এটার আনসার হবে, 21 নং প্রশ্নের আনসার হবে স্থূলকোণ খ। কিন্তু এখানে প্রশ্নটা এভাবেও করতে পারতো যে বৃত্তের কোনো অধিচাপে অন্তর্লিখিত কোণটি কী কোণ, এভাবে আসতে পারতো প্রশ্ন। তখন আপনারা কীভাবে আনসার করতেন? তখন দেখেন তো, একটু কমন সেন্স খাটান তো। আমরা যদি এই অধিচাপের উপর যদি একটা কোণ অঙ্কন করি, তাহলে এই কোণটা কি 90 ডিগ্রি দেখে ছোটো মনে হচ্ছে না? তখন এই কোণটা হয়তো কি আমাদের সূক্ষ্মকোণ। হ্যাঁ, তখন আনসার হয়তো সূক্ষ্মকোণ। তাহলে 21 নং প্রশ্নের আনসার হচ্ছে খ, স্থূলকোণ। উপচাপ বললে স্থূলকোণ হবে, এবং অধিচাপ বললে সূক্ষ্মকোণ হবে। 22 নং প্রশ্নটি লক্ষ্য করেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে তার পরিসীমা কত? তাইলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। হ্যাঁ, তাহলে আমরা এটাকে একটু সহজভাবে করার জন্য 1.5 গুণটা লিখি। এটাকে যদি আমরা ভাঙি, সমস্ত 2 কি 2, 1 3, 2 ভাগের 3। তাহলে আমরা দেখেন, আমরা এই 3কে আমরা ধরে নিব 3x, আর এই 2 থেকে ধরে নিব আমরা 2x। হ্যাঁ, এটা হচ্ছে ভগ্নাংশকে এড়ানোর জন্য আমরা এইভাবে ধরে নিচ্ছি। এটাকে 3xকে ধরে নিব দৈর্ঘ্য, আর এটাকে ধরে নিব প্রস্থ। আচ্ছা, তাহলে আমাদের ক্ষেত্রফলের মান দেওয়া আছে হচ্ছে 216। তাইলে দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ হচ্ছে 2x। তাই দৈর্ঘ্যের প্রস্থ গুণ করলে তো ক্ষেত্রফল আসে, আর এই ক্ষেত্রফলের ভ্যালু দেওয়া আছে 216। এখান থেকে আমরা যদি এক্সের মানটা বের করি, তাহলে 6x² = 216। তাহলে x² = 216কে 6 দ্বারা আমরা ভাগ করি, তাইলে কত হবে? 318, 19, 20, 21, 36, 636। তাহলে সুতরাং এক্সের মান হবে 6, √36 মানে 6। তাহলে এই এক্সের মানটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে দৈর্ঘ্যের জায়গায় যদি বসাই দিই, তাহলে এক্সের মান 6, তাহলে 318, আমার দৈর্ঘ্য হবে 18। প্রস্থের জায়গায় 6 বসাই দিলে 6 দুগুণে 12, আমার প্রস্থ হবে কত? 12। তাহলে আমার পরিসীমা চাইছে। পরিসীমা সূত্র কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করে 2 দিয়ে গুণ। তাহলে 18 আর 20 যদি যোগ করি, তাহলে কত হবে? 18 আর 20 যোগ করলে হবে 30। 30কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে হবে 60। তাহলে 22 নং প্রশ্নের আনসার হচ্ছে 60। 23 নং প্রশ্নটি লক্ষ্য করেন যে ক অনুপাত খ = 4:5 এবং খ অনুপাত গ = 7:8 হলে ক অনুপাত গ কত? আচ্ছা, এখানে দেখেন ক অনুপাত খ, এটা খুবই সহজ অঙ্ক, এই প্যাটার্ন অঙ্ক সবাই পারে।
4:5 এবং খ অনুপাত গ হচ্ছে 7:8। এখানে দেখেন, এখানে একটা অনুপাত কমন থাকবে, এটা মাথায় রাখেন। দেখেন এখানে খ আছে, এখানেও খ আছে, তাহলে ক্ষয়ের অনুপাত এখানে 5 আর এখানে ক্ষয়ের অনুপাত হচ্ছে 7। তার মানে এটাকে ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, এখানে ক্ষয়ের অনুপাতটা দিয়ে এটাকে গুণ করতে হবে, এখানে ক্ষয়ের অনুপাতটা দিয়ে এটাকে গুণ করতে হবে। তার মানে প্রথমে 7 দিয়ে এটাকে গুণ করবো, গুণ করলে কত হবে আমাদের? এটা হবে 4 × 7 = 28, 5 × 7 = 35। আর এখানে ক্ষয়ের অনুপাত কত? 5 না? 5 দিয়ে এটাকে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করলে হবে 5 × 7 = 35 অনুপাত 5 × 8 = 40। তাহলে আমরা এখানে এই দুইটা অনুপাত থেকে একটা অনুপাত বাদ দিয়ে দিই, যেহেতু একই রাশি, তাহলে হবে 28। আচ্ছা, আমাদের এখানে চেয়েছে কি? ক আর গ চাইছে, তাহলে ক এর অনুপাত হচ্ছে 28 অনুপাত গ এর অনুপাত কত? 40। 28 অনুপাত 40কে আমরা যদি ভাগ করি, যদি একটু ছোটো করি, তাহলে আমাদের আসবে 4 দিয়ে করলে 4 × 7 = 28 আর 4 × 10 = 40, 7:10 আসবে। 23 নং প্রশ্নের আনসার হচ্ছে গ। আজকের আলোচনার সর্বশেষ অঙ্ক 24 নম্বর অঙ্ক। -2x² + 4x - 5 রাশিটির সর্বোচ্চ মান বের করতে হবে। হ্যাঁ, এটা একটু টেকনিক্যাল প্রশ্ন, একটু মাথা খাটাইতে হবে যে এখানে x এর মান কত বসাইলে এই রাশিটার সর্বোচ্চ মান আমরা পাবো। লক্ষ্য করুন তো, এখানে আমরা x এর মান যদি 1 বসাই, x এর মান যদি 1 বসাই, তাহলে কি হচ্ছে আমার? x এর মান 1 বসালে আমাদের এখানে হচ্ছে কত? -2, x এর মান হচ্ছে 1, 1², 4 × 1 - 5। তাহলে এখানে হচ্ছে আমার 1² মানে 1, তাহলে -2 + 4 - 5 সমান -7 থেকে 4 চলে গেলে থাকবে হচ্ছে -3। x এর মান 1 বসালে আমার এই রাশিটার মান আসবে -3। এবার x এর মান আমরা 2 বসাই, চলেন তো x এর মান আমরা 2 বসাই। 2 যদি বসাই তাহলে এখানে 2² + 4 × 2 - 5। তাহলে দেখেন এই 2 দুগুণে 4, তো 4 দুগুণে 8 হবে, প্লাস এখানেও 4 দুগুণে কত হবে? এখানেও 4 দুগুণে 8 হবে, এখানে -5 থাকবে, তাহলে এটা কাটা যাবে, থাকবে কত? -5। দেখেন x এর মান যদি আমরা +2 বসাই তাহলে আমার আসছে কত? -5। x এর মান যদি +1 বসাই তাহলে আসে -3। x এর মান +2 বসাইলে আসে কত? -5। তার মানে এই -3 থেকে -5 ছোটো না, তার মানে এখানে x এর মান 1 বসাইলে যা আসতেছে x এর মান 2, মানে আমি যদি x এর মানটা যদি বাড়াই তাহলে এখানে কি মান আরও কমে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই পজিটিভ আমরা যদি x এর মান 3 বসাই তাহলে এখানে মাইনাসের সংখ্যা আরও আমরা বেশি পাবো, আরও কমে যাবে, এজন্য আমরা আর বসাবো না। হ্যাঁ, এবার আসেন x এর মান আমরা 0 বসাই। x এর মান যদি 0 বসাই, এখানে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে 5। তাহলে x এর মান 0 বসাইলে আমার এই রাশিটার মান আসবে কত? -5। তাও তো এটার মতোই হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, x এর মান আমরা একটা মাইনাসের সংখ্যা বসাই, -2 বসাই, তাহলে দেখেন কত হচ্ছে। আমরা যে -2 বসাই তাহলে -2 × -2² + 4 × -2 - 5, তাহলে কত হচ্ছে? এটা +4, 4 দুগুণে 8, আর এটা হচ্ছে -8, এটা হবে 5। তাহলে দেখেন কি অবস্থা, 16 আর 5 হচ্ছে 21, -21 পাচ্ছি আমি। তার মানে মাইনাসের ভ্যালু যদি বসাই তাহলে এখানে মানটা আরও বেশি কমে যাচ্ছে। হ্যাঁ, দেখেন আমরা 0 বসাইলে -5 পাচ্ছি, 1 বসাইলে -3 পাচ্ছি, মাইনাসের কোনো সংখ্যা বসাইলে -21 পাচ্ছি, -5 পাচ্ছি। হ্যাঁ, তাহলে কি আমরা এই রাশিটার x এর মান কত বসাইলে এই রাশিটার আমরা সবচেয়ে বড় মান পাচ্ছি? সেটা হচ্ছে x এর মান যদি আমরা 1 বসাই তাহলে এই রাশিটার আমরা সর্বোচ্চ মান পাচ্ছি 3। হ্যাঁ, তাহলে আপনারা একটু যদি লক্ষ্য করেন যে x এর মান +1 ছাড়া আর যেই কোনো মান বসাই না কেন এটার কিন্তু সর্বোচ্চ মান পাওয়া সম্ভব না, কারণ ওই মানের জন্য -3 থেকে কম হয়ে যাচ্ছে আমাদের। সেজন্য 24 নং প্রশ্নের আনসার হবে গ, যে এই রাশিটার সর্বোচ্চ মান হবে -3। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। আমার করানো অঙ্ক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং একটি কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।